চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH++ মশলা। MDH নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজ এমন একটা সময় আপনাদের সাথে কথা বলছি যখন বাংলায় অনেক কিছু বদলে গেছে। বাংলায় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বাংলার অনেক সিদ্ধান্ত বদলে গেছে। ছোট ছোট সিদ্ধান্ত আমি বলছি না, যে সিদ্ধান্তগুলো অনেক আগে বদলে ফেলার কথা ছিল। যেমন বাচ্চাদের স্কুলের ব্যাগটা বড় ভারী, আমরা কি আর বইতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না এই ভারী ব্যাগ নিয়ে এই গরমকালের মধ্যে আমাদের বাচ্চাগুলো যখন স্কুলে যেত, মমতা বন্দ্যোপাধ্যায় বা ব্রাত্য বসুরা একবারও ভেবেছিলেন যে কেন্দ্র যে সিস্টেমটা করেছে সেই সিস্টেম অনুসারে বাংলায় রাজ্যে আমরাও এই পদ্ধতিটা চালু করব? না, মমতা বন্দ্যোপাধ্যায় সেই পদ্ধতি চালু করেননি। শুভেন্দু অধিকারীকে এসে এই স্কুলের ব্যাগটা বড় ভারী, আমরা কি আর বইতে পারি যে অসম্ভব পরিশ্রম, সেটাকে নো ব্যাক পলিসিতে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে এই রাজ্য সরকার। আয়ুষ্মান ভারত রাজ্যে শুরু হচ্ছে, রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার শুরু হচ্ছে, রাস্তায় নামাজ পড়ার যে প্রথা ছিল, যেটা তৃণমূল কংগ্রেস চাইলেই বন্ধ করে ধর্মস্থানে ধর্মচারণ বা ধর্মীয় সংগঠনের প্রিমাইসেস বা পরিধির মধ্যে নিজের ধর্ম উদযাপন করার যে প্রথা গোটা ভারতে লাগু রয়েছে, গোটা ভারতে রয়েছে, সেটা বাংলাতে হতো না। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এখন অনুরোধ করা হয়েছিল এবং নওয়াজ কমিটি, মসজিদ কমিটি, তারাও এই অনুরোধ মেনে সহযোগিতা করে এখন রাস্তায় আর নামাজ পড়া হচ্ছে না, লাউডস্পিকার অনৈতিকভাবে দিন রাত বাজানো হচ্ছে না, কাটমানি তোলা হচ্ছে না। এরকম অনেকগুলো জিনিস যেগুলো শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন এবং হচ্ছে। কি কি হচ্ছে শুভেন্দু অধিকারীর একটা বাইট বেল দেখবো এবং তারপর সরাসরি যাব বিধায়কদের কাছে। তারাও বড় বিড়ম্বনায় পড়েছেন। পাল্টিবাজরা এমন পাল্টি খেয়েছে, নিজেদের দেখলেই এখন লজ্জা লেগে যাচ্ছে, ওরে বাবা এই এতদিন ধরে এরকম ছিল, বুঝতে পারিনি তো। শুভেন্দু অধিকারীর বাইট বেল্ট, মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণাগুলো এবং তারপর আসি অতিথিদের সাথে। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে। আমরা বর্তমান সরকার আসার পরে দ্রুততার সঙ্গে এই ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করতে চলেছি। আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি, সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন, আমরা সেটা সূচনা করলাম। যে গত কয়েক বছরে পশ্চিমবাংলায় মহিলাদের উপরে, মা বোন দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি, আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। তারা বিভিন্ন থানা এবং জেলাতে স্পট ভিজিটও করবেন এবং স্টেটমেন্ট রেকর্ডও করবেন। সবাইকে কলকাতা আসারও দরকার হবে না এবং জনশুনানির মতো
আয়োজনও বিভিন্ন থানা স্তরে তারা করবেন। দুটো কমিট করেছিলাম ডিউরিং ইলেকশন। এই বিষয়ে আমাদের একটি ইনস্টিটিউশনাল করাপশনের কমিশন তৈরি করার কথা ছিল। আমাদের রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আমরা এই কমিটি আজকে তৈরি করলাম। 1 জুন থেকে এই কমিটি ফাংশন শুরু করবে। এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথে সরাসরি একবার আলাপ করিয়ে নেব। এই মুহূর্তে আমার পাশে রয়েছেন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী, রয়েছেন বঙ্কিম ঘোষ বিজেপি বিধায়ক চাকদা, রয়েছেন ধ্রুব সাহা বিজেপি বিধায়ক রামপুরহাট, এবং কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন দেবদাস মণ্ডল হাবড়ার বিজেপি বিধায়ক। আমি প্রত্যেকের কাছেই যাব, কিন্তু তার আগে একটি প্রতিবেদন দেখিয়ে নিতে চাই যে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ ছিল। তৃণমূল কংগ্রেসের এখনো সিস্টেমটা কিন্তু থেকে গেছে। যারা বিধায়করা রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে লড়াইটা টুকরে গ্যাংয়ের সাথে, একটা ইকোসিস্টেমের সাথে, যারা ডিপ স্টেটের হয়ে কাজ করেছে, মৌলবাদী জেহাদিদেরকে যারা এতদিন ধরে তোল্লা দিয়েছে, আসলে লড়াইটা তাদের সাথে। এবং এটা প্রতি পাড়ায় পাড়ায় দুভাগে বিধায়করা বুঝতে পারছেন। প্রথম ভাবটা হলো কাল অবধি বা 4 তারিখের আগে অবধি যারা বিজেপিকে কুচি কুচি করে কেটে দেবে বলেছিল, তারা হঠাৎ করে বিধায়কের কাছে ফুল নিয়ে মালা নিয়ে চলে আসছেন। তারা হঠাৎ করে কে বেশি রাষ্ট্রবাদী, কে বেশি হিন্দুত্ববাদী, কে বিধায়ক বঙ্কিম ঘোষের কত বেশি ঘনিষ্ঠ, কে পাপিয়া অধিকারীর কত ভালো বন্ধু, বা কে ধ্রুব সাহার বাল্যকালের বন্ধু, এটা প্রমাণ করার তাগিদে হঠাৎ করে ক্যামেরার সামনে চলে আসছেন। আর দ্বিতীয়, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ডিটেক্ট এবং ডিপোর্ট করা এবং তার পাশাপাশি ডিলিট করা। অর্থাৎ আমাদের চারপাশে এখনো অনুপ্রবেশকারীরা রয়ে গেছে, লস্করে তৈবার স্লিপার সেল তারা রয়ে গেছে। শুধুমাত্র বর্ডার সিল করলে হবে না, ভেতরেও কাজ শুরু করতে হবে। অনেকগুলো কাজ পেন্ডিং আছে যেগুলো ঝড়ের গতিতে মাননীয় মুখ্যমন্ত্রী করছেন, সেগুলো বিধায়কদের বিধানসভা এলাকায় যখন আসবে তখন কি হবে সেটা নিয়ে আজকে বিধায়ক যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। কিন্তু তার আগে এই প্রতিবেদন। চৌঠমে সকাল থেকে যারা সবুজ আবির নিয়ে বিজয়োল্লাসের প্রস্তুতি নিচ্ছিলেন, দুপুর 12টা বাজতেই হঠাৎ করে গেরুয়া হয়ে গেলেন তারাই। মমতা ক্ষমতাচ্যুত হতেই তার চারপাশ যেন হঠাৎ করে ফাঁকা হতে শুরু করলো। এতদিন যারা মমতা অভিষেকের কাছাকাছি থাকতে চাইতেন তারাই হঠাৎ করে সুর বদলে ফেললেন। যতদিন ক্ষমতা ততদিন সব ভালো, আর ক্ষমতা হারাতেই সাধু সাজতে শুরু করলেন তৃণমূলের বহু নেতা মন্ত্রী। এ যেন হঠাৎ করে বোধোদয়। এসডিপিও তখন মিটন কুমার দে থানা, উস্তির থানা, ডায়মন্ড, অনেক থানায় অনেক কিছু কুকীর্তি করছে, অনেক ভয়কে কথা বলতো না। তার হাতে অনেক বড় লোকের হাত আছে, যাকে তাকে কেস দিয়ে দিচ্ছে, যাকে তাকে তুলে নিয়ে আসছে। কিন্তু আমার সরকার কোনো বিচার করেনি পঞ্চায়েতের টিকিট কিভাবে বিলি করছে, আমার হাতে দেয়নি। ওর হাতে নাকি ওর বাপ দায়িত্ব দিয়েছিল, উনি টিকিট বিক্রি করছে, দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে, টিভিতে, মিডিয়ার থ্রুতেই আমি জানতে পেরেছি। তারপর আমি এই খবরটা দেখলাম এবং ফোন আসতে শুরু হলো, এইটা বলো, এইটা করো। আমি বললাম আমি পারবো না। কিন্তু ভুল জিনিসকে তুমি চাপিয়ে দিয়ে বলছো তুমি টিভিতে বলো বা এতে বলো, এইখানে ওটা করো, কি করে করবো? সেই জিনিসটা তো মানা যায় না, না? কোনো ঋতব্রত, কোনো সত্যব্রত, কোনো পরমব্রত, কোনো চিত্রব্রত যারা আছেন না, এদের জায়গা এখন বিজেপিতে নেই, দরজা বন্ধ। বিজেপি মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে, কিন্তু তৃণমূল ছাড়ার জন্য ছটফট করছেন অন্তত 50 জন বিধায়ক ও কমপক্ষে 70 জন কাউন্সিলর। এতদিন যারা লুটে পুটে খেয়েছেন তারা এখন কি করবেন? তার উপর ইডি উঠে পড়ে লেগেছে। দুর্নীতির ফাইল খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। টিএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি
যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য। প্রাক্তন বিধায়ক মন্ত্রীরা তো বটেই, চিন্তায় আছেন আরও একজন। তিনি হলেন অভিষেক ব্যানার্জি। নিজে আগে বাঁচবেন নাকি নিজের প্রাসাদ আগে বাঁচাবেন সেটাই বুঝে উঠতে পারছেন না তিনি। দল গোহারা হেরেছে, শেষ মুহূর্তে পাল্টি খেয়েছে ডানহাত জাহাঙ্গীর খান। তাতেও অবশ্য উদ্ধত্তে কোনো কমতি নেই ভাইপো। এসব প্রশ্ন করতে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে উত্তর আমার থেকে নিয়ে যাবে। তৃণমূলের অন্দরে কোন্দল চিরকালই ছিল, কিন্তু 26-এর ভরাডুবির পর দলের অন্দরের অনাস্থা ভালোই বুঝতে পারছেন নেত্রী মমতা ব্যানার্জি। খাতায় কলমে 80 জন বিধায়ক হলেও কিছুতেই সবাইকে এক জায়গায় আনা যাচ্ছে না। হাতছাড়া হতে বসেছে একের পর এক পুরসভা, যে কোনোদিন ভাঙতে পারে কলকাতা পুরসভার বোর্ডও। কোণঠাসা মমতা শেষ পর্যন্ত দলটা বাঁচাতে পারবেন তো? রিপাবলিক বাংলা। আমি প্রথমে পাপিয়া অধিকারী আপনার কাছে আসছি, যেহেতু মানে কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি ভয়ঙ্করভাবে ভাইরাল হয়ে গেছে এই টালিগঞ্জের যে মিটিং, ফেডারেশনের মিটিং, হঠাৎ করে নব্য কিছু বিজেপি গজিয়ে যাওয়া, অনেক বিপ্লবী, অনেক টুকরে গ্যাংয়ের পাল্টি খাওয়া, এই সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পাপিয়া অধিকারী, আপনারা পুঙ্খানুপুঙ্খ, আপনি, রুদ্রনীল ঘোষ বা যারা এই সিস্টেমের সাথে জড়িয়ে আছেন, তারা খুব নির্দিষ্টভাবে টালিগঞ্জে মিটিং করছেন। কি জানতে পেরেছেন? কি সন্ত্রাস এই টালিগঞ্জে বা স্টুডিও পাড়ায় চলতো? ভয়ঙ্কর সন্ত্রাস, মানে যে কোনো ক্রাইম সিনেমাকে ভয় পাইয়ে দেওয়ার মতো সন্ত্রাস। এমনও হয়েছে, নেতারা বলেছেন, ওখানকার যারা নেতারা, আমি নাম করে এক্ষুনি বলছি না কারণ তাদের সকলের কাছেই নোটিশ যাবে, আপনারা সব বুঝতে পারবেন, দেখতে পাবেন। তারা বলেছেন এর আগে কিন্তু আমরা অনেকে কিন্তু আত্মহত্যা করেছেন। আত্মহত্যা করেছে? নিশ্চয়ই আত্মহত্যা করেছে। টালিগঞ্জ পাড়ার টেকনিশিয়ানসরা কি করবে, কাজ নেই, মা মারা গেছে, তো মানে মা তো এমনিই মরে যেত, এই ধরনের কথাবার্তা। মানে কাজ না পাওয়ার জন্য, মাকে না খেতে দেওয়ার জন্য এরকম অনেক কটা সুইসাইড হয়েছে। দীর্ঘদিন কর্মহীন থাকতে থাকতে, তারা তো অনেক কাজ করতেন, দীর্ঘদিন কর্মহীন থাকতে থাকতে একদম পয়সা নেই, আর কি করতে পারে? মেয়েরা যারা আমাদের লেডি টেকনিশিয়ানসরা, তারা অনেক সহ্য করেছে, তাদেরকে অনেক কিছু করতে বলা হয়েছে, এমনকি তাদেরকে, মানে আমার বলতে খুব খারাপ লাগছে, আপনি কাস্টিং কাউচের মতন এরকম কাস্টিং কাউচ, হ্যাঁ, তৃণমূল নেতারা তাদের বাধ্য করতেন কাজ পেতে হলে তোমরা কম্প্রোমাইজ করো, আরো লোকজন নিয়ে এসো, কারণ তাদের এরকম চাই। নেতাদের নাম করে করে বলে দিয়েছেন। সেই সমস্ত তারা চিঠি লিখে লিখে আমাকে পাঠিয়েছেন, যেহেতু আমি টালিগঞ্জের বিধায়িকা, আমাকে পাঠিয়েছে। আমি সেই সব চিঠি পড়ে আমি ভাবছি যে এইরকম হয়েছে সত্যিকারে। আমি এতদিন শুধু শুনেছিলাম, আমি লিখিতভাবে যখন দেখলাম তখন আমার খুবই খারাপ লাগছে যে এইগুলো কিন্তু এবার জানাতে হবে। আমি সেদিনকে ফেডারেশনে গিয়েছিলাম, সেখানে কিছু কিছু মানুষকে বলা হলো যে এদের কয়েকজন মুসলমান মানুষ আছেন, তারা ফেডারেশনে ঢুকে, আমার খুব খারাপ লাগছে তাদেরকে দিয়ে। তারা হয়তো প্রথমে এরকম ছিলেন না, কিন্তু মানে তাদের সম্প্রদায়কে, বিশেষ করে তাদের সম্প্রদায়কে আরো খারাপ জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাদেরকে দিয়ে নানা রকম ভুলভাল কাজ হয়েছে। এটাও খুব অন্যায়, এটাও খুব খারাপ। তো আমরা সবাই মিলেমিশে কাজ করব, তাই না? এবং তারা বলেছে যে মেরে লোকেদের, মানে এইসব টেকনিশিয়ানসদের বাড়িতে লুঙ্গি বাহিনী গেছে, তাদের এখানে বন্দুক ভয় দেখিয়েছে এবং বলেছে আপনাকে মেরে রেল লাইনে ফেলে রাখবো। এর আগেও আমরা এরকম করেছি, এগুলোকে সুইসাইড বলে গণ্য করা হবে। এইসব হয়েছে। তো কাজ কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, এবং ছোট ভাইকে কিছু বললে
সে বলতো তুমি কাজ থেকে বাদ, সাসপেন্ডেড। কোনো রকম ইলেকশন হয়নি, কোনো রকম ইলেকশন হয়নি 14 বছর ধরে। শুধু ওপরের কয়েকজন থাকবে আর নিচের কয়েকজনকে ওদের মানুষরা মানে ইলেকশন হতো না, সিলেকশন হতো। এইভাবে ফেডারেশন চলেছে। আরও অনেক কথা আপনারা জানতে পারবেন যখন এই কেসগুলো পুলিশ থেকে, প্রশাসন থেকে আসবে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এই আপনাদেরকে নিশ্চয়ই ভয়ঙ্করভাবে, আমি শুনেছিলাম আপনাকে কাজ দিত না, এবং রুদ্রনীল ঘোষও বলেছিল 5 বছরে মাত্র 70 দিন কাজ পেয়েছিলেন। এই যে নির্দিষ্টভাবে একটা ইকোসিস্টেম কাজ করতো, পুরোটা আমি অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস তো রাজনৈতিকভাবে কি করেছেন সেটা আপনারা বলছেন, কিন্তু টালিগঞ্জ ইন্ডাস্ট্রির মধ্যে একটা নির্দিষ্ট শ্রেণী ছিল, অভিনেতা পরিচালকদের একটা ইকোসিস্টেম ছিল, টুকরে গ্যাং হিসেবে তারা, ইকোসিস্টেম বলো না, সিন্ডিকেট বলো, সিন্ডিকেট মানে অভিনেতাদেরও সিন্ডিকেট ছিল, এবং এই সিন্ডিকেটটা নির্দিষ্টভাবে আপনাদের কাজ আটকে দিত এবং একদম তৃণমূলের হয়ে কাজ করতো তারা। একদম তৃণমূল। তারা তো আবার আপনার ধারে পাশে আসার চেষ্টা করবে, তারা ফুল মালা দিয়ে আপনাদেরকে বলবে দিদি আমরা তো আপনার পাশেই ছিলাম। আমি দেখছিলাম একজন অভিনেতা বলছিলেন যে যিনি 2021-এ বিশ্ব রগরানী দিবস উদযাপন করছিলেন, তিনি কিছুদিন আগে আমি দেখছিলাম তিনি বলছিলেন আমাকে নাকি বাধ্য করা হতো এই সমস্ত করতে, আমি আমার সন্তানের মুখ চেয়ে চোয়াল শক্ত করে এই কাজগুলো করতাম। মানে এ তো একা নয়, এরকম একটা গোটা ইকোসিস্টেম কাজ করছে। আমাদের পশ্চিমবঙ্গের বাকি সন্তানদের কি হলো? তারা তো মায়ের কোল হারালো, তারা ওপরে উঠে গেল। সেই বাবারা শুধু কর্মভ্রষ্ট হয়নি, জীবনভ্রষ্ট হলো, তাদের জীবন রইল না। শয়ে শয়ে ঘরে আগুন লেগে গেল, এবং আমাদের মাতৃশক্তিকে, তাদের শক্তিকে ভয়ঙ্করভাবে লাঞ্ছিত করে তাদের ধর্ষণ করা হলো। আমরা পরপর এদের জন্য কিন্তু তাদের মুখ খোলেনি, প্রতিবাদের আগুনটা ওঠেনি। তখন সেই প্রতিবাদ একটা বাচ্চার জন্য এতগুলো বাচ্চা, হি হ্যাজ টু জাস্টিফাই, যেই বলুন না কেন হি হ্যাজ টু জাস্টিফাই। আমার একটা বাচ্চা, কিন্তু আমাদের বাংলার এত সন্তান তারা প্রাণ হারালো, তারা তাদের মায়ের কোল হারালো। এরা যদি আবার সেন্টার স্টেজটা দখল করতে আসে, আপনারা কিছু আর এখন আর পারবে না, আই এম শিওর, না এখন আর পারবে না। যারা এত অত্যাচার করেছে, আমি তো নির্দিষ্টভাবে একটা ইকোসিস্টেম জানি, একদম পরিচালক, অভিনেতা, গায়ক, গায়িকাদের তারা একেবারে নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পাপিয়াদি এনআরসি নিয়ে গুজব রটিয়েছিল, এনআরসির মতন মারাত্মক একটা ডেলিকেট বিষয় নিয়ে লোক খেপিয়ে দিয়েছিল, তার জন্য বিভিন্ন জায়গায় হিংসা হয়েছিল। তারা বলেছিল কাগজ আমরা দেখাবো না, কাগজ আমরা দেখাবো না, গ্যাং, তাদের বিরুদ্ধে তো তদন্ত শুরু হওয়া উচিত। এদেরকে এখন আবার যেন এরা নাগিনীরা বিষাক্ত নিঃশ্বাস ফেলার চেষ্টা করছেন, এটা নিয়ে তো আপনাদেরও সতর্ক থাকতে হবে। নিশ্চয়ই। সলিলদার গান আছে না, ডাকিনী যোগিনী এলো সত নাগিনী এলো পিশাচিরা এলো রে, হ্যাঁ। তো সলিলদার গান সবসময়, মানে কেন উনি ক্লাসিক এই জন্যই বোঝা যায়। তো সনাতনভাবে মানে এইটা চলতেই থাকবে। সুতরাং আমরা কিন্তু চোখ কান পুরো খুলে রেখেছি। কোনো রকম যারা এতদিন অত্যাচার করেছে বা অত্যাচারের পাশে থেকেছে বা প্রতিবাদ করেনি, আমরা কিন্তু তাদের নজরে রেখেছি। এবং আমাদের অনারেবল চিফ মিনিস্টার ডিকিউব, ডিটেক্ট, ডিপোর্ট অ্যান্ড ডিলিট, এই ডিকিউবটা চলবে এখন। ঠিক ঠিক। আমি বঙ্কিমদা এই মুহূর্তে রয়েছেন, এই মুহূর্তে ধ্রুব সাহা রয়েছেন, আমি বঙ্কিমদা আপনার কাছে যাচ্ছি। বঙ্কিমদা, প্রচুর আমি শুনছি বিধায়কদের আশেপাশে বাড়িতে প্রচুর ফুলের মালা, ফুলের বোকে আসছে, এবং 4 তারিখের আগে অবধি যারা আপনাদেরকে দেখলেই মেরে দেওয়া, কেটে দেওয়া, উল্টো করে ঝুলিয়ে দেওয়ার কথা বলতো, তারাও এখন আপনার কাছে এসে বলছে, আপনাদের কাছে এসে বলছে যে আমরা তো বিজেপি ছিলাম, আমরা ভেতরে ভেতরে রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী ছিলাম। এদেরকে কি করে আটকাবেন দাদা? মানে এবার তো একটা মানে ঝড় বইছে চারপাশে। দেখুন, খুব কঠিন কাজ এই যেভাবে তৃণমূলের হারমাত বাহিনী আজকে সংবর্ধনা দেওয়ার জন্য আমাদেরকে ঘিরে ফেলছে, আমাদের নিচুতলার কর্মীদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হচ্ছে। যেমন এই গত কয়েকদিন ধরে আমি যে কত ফুলের মালা নিয়েছি তার হিসেব নেই, এবং সব বিধায়কেরই হচ্ছে, মানুষের একটা নতুন উচ্ছ্বাস। কিন্তু এই যারা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল,
এই সুযোগে তারা আমাদের পাশে দাঁড়িয়ে ছবি তুলছে, আর সেটা যখন নিচুতলায় যাচ্ছে আমাদের কর্মীরা আমাদের ভুল বুঝছে, যারা আমাদেরকে এভাবে পেটালো মারলো নেতারা এদের কিভাবে ছবি, এদের সাথে কিভাবে ছবি তুলছে। আসলে কথা, শয়ে শয়ে মানুষ আসছে, এসে পিছনে দাঁড়িয়ে ছবিটা তুলে চলে যাচ্ছে। দেওয়ার মধ্যে দিয়ে এটা একটা স্ট্র্যাটেজি, এটা একটা কৌশল যে এই সময় এদের মধ্যে ঢুকে পড়ো, নিজের পিঠটা বাঁচাও। কিন্তু আমরা জানতাম এক শ্রেণীর মানুষ পাঁচিলের ওপরে বসেছিল, তারা সরকারের পরিবর্তন হলে এদিকে লাভ দেবে, এবং সেটাই হচ্ছে, সেটাই তারা করছে। কিন্তু যত দিন যাবে এটাকে আমাদের অ্যারেস্ট না করলে আমাদের দলের আগামী দিনে ক্ষতি হবে, ভয়ঙ্কর ক্ষতি হবে। মানুষ যেভাবে দুহাত তুলে ভোট দিয়েছে, আশীর্বাদ করেছে, এবং যারা মানুষকে অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে, আর এরা যেভাবে এসে আমাদেরকে ঘিরে দেওয়ার চেষ্টা করছে, এই জায়গা থেকে আমাদের অনেক সতর্ক হতে হবে, এছাড়া উপায় নেই। ভয়ঙ্কর পরিস্থিতি, মানে গ্রামের কোনো মানুষ বাদ থাকছে না আমাদেরকে ঘিরে ফেলছে সংবর্ধনা দেওয়ার জন্য, ফুলের মালা দেওয়ার জন্য। তো এরকম একটা পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়ে আছে। আরেকটা জিনিসও বঙ্কিমদা, চাকদা বা নদিয়ার ক্ষেত্রে অনুপ্রবেশটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে আমি টালিগঞ্জের বিধায়কের সাথে কথা বলছিলাম, কালকে আমি রাজারহাটের বিধায়কের সাথে কথা বলছিলাম। আমাদের কলকাতাতে বিভিন্ন বাড়ি ভাড়া নিয়ে লস্করে তৈয়বার জঙ্গিরা থাকছে ইত্যাদি তো আমরা জানি, কিন্তু আপনাদের ওখানেও নদিয়া জেলাতে, আমি এরপরে ধ্রুবদার কাছেও যাব, বীরভূমে বিভিন্ন জায়গাতে জেহাদি বা মৌলবাদী এলিমেন্ট বা ইকোসিস্টেম তারা কিন্তু এখনো সক্রিয়। সাধারণ মানুষের মাথা খাওয়ার জন্য তারাই কিন্তু যথেষ্ট। ভয়ঙ্কর ভাবে সক্রিয়। এই মুহূর্তে হয়তো তারা কিছুটা গা ঢাকা দিয়েছে, কিন্তু এরা তৈরি আছে যে কোনো মুহূর্তে এরা গর্ত থেকে বেরিয়ে আসবে, এবং এটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, সরকারকে ভূমিকা সেইভাবেই নিতে হবে, নাহলে ভয়ঙ্কর বিপদ। গত 15 বছর ধরে এখানে রোহিঙ্গারা বা জিহাদিরা বা মৌলবাদী শক্তি যেভাবে ঘটছে, এটাকে অ্যারেস্ট না করতে পারি আমরা, আগামী দিনে আমাদের সত্যি বিপদ। মানুষ আমাদের সরকারের প্রতি আশাবাদী। গত সরকারের সময় যা যা অবৈধ কাজ, অনৈতিক কাজ হয়েছে, সেগুলোর যদি অবসান না ঘটানো যায় তাহলে মানুষ আমাদের প্রতি আস্থা হারাবে। ফলে আমাদের মুখ্যমন্ত্রী খুব ডাইনামিক মুখ্যমন্ত্রী, আমরা সবাই জানি, এবং তিনি যে স্টেপ প্রথম থেকেই নিতে শুরু করেছেন, আমার বিশ্বাস তিনি এই জায়গাটাকে নিধন করতে পারবেন, এবং এটা করা দরকার। অনুপ্রবেশকারীদের যদি আমরা এখানে না আটকাতে পারি, তাহলে এই যে সন্ত্রাস, ভয়ঙ্কর সন্ত্রাসের দিকে ছড়িয়ে গেছে, এটা বন্ধ মানে হবে না যদি এদেরকে ব্যবস্থা না নেওয়া যায়। হ্যাঁ, সব জায়গায় সর্বত্র এরা ছড়িয়েছিল, এখন কিছুটা গা ঢাকা দিয়েছে। আমাদের চাকদাতেই হয়েছে এরকম ঘটনা, ভোটের আগে বাইরে থেকে লোক এসে ঘর ভাড়া করেছিল, তারা শুনতাম রোহিঙ্গাদের পুলিশ পাঠাতাম, পুলিশ এরকম উপর দেখতো, গোটা রাজ্য জুড়েই এটা হয়েছে। যাই হোক, মানুষের এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষ বুঝতে পেরেছে সরকারের পরিবর্তন করেছে। আমার মনে হয় আস্তে আস্তে মানুষকে আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারবো। আচ্ছা, আমাকে বঙ্কিমদা একটা কথা বলুন, চাকদাতে এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর সমস্যাটা কি, যেটা তৃণমূল কংগ্রেস করে দিয়ে গেছে এবং আপনাদের মানে এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে কাজটা করতে হচ্ছে, গোটা বাংলার দৃষ্টি আকর্ষণ যদি করতে হয়? রিপাবলিক বাংলায় ময়ূকের শোয়ের মাধ্যমে আপনি কোন ইস্যুটাকে গোটা বাংলার মানুষের কাছে তুলে ধরবেন? গোটা বাংলার মানুষ শুনুক চাকদার বিধায়কের কথা। দেখুন, আমাদের এখন মূল মোটিভ হচ্ছে উন্নয়ন আমাদের হচ্ছে মূল লক্ষ্য। অনেক ঘটনাবলী ঘটে গেছে, সেগুলোকে তো আমাদের আইডেন্টিফাই করতেই হবে, কিন্তু মানুষ উন্নয়নের দিকে তাকিয়ে আছে, আর আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের সেই উন্নয়ন করতে হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে বলেছেন, আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, আমাদের নির্বাচনী ইস্তাহারের মধ্যে দিয়ে আমরা বলেছি, সেটা একটা পার্ট। কিন্তু আমার কাছে ইতিমধ্যে প্রায় 27টা দরখাস্ত জমা পড়েছে। তৃণমূলের মাফিয়ারা যেভাবে সাধারণ মানুষকে জমি দখল করেছে, রেজিস্ট্রি করেনি, টাকা 7 লাখ 8 লাখ 20 লাখ করে নিয়ে বসে আছে, সেই টাকা নিয়ে জমি রেজিস্ট্রি করতে দেয়নি, বাড়ি করতে গেছে বাড়ি করতে দেয়নি। এই যে অ্যাপ্লিকেশন গুলো জমা পড়েছে, এরকম যে কত আছে অসংখ্য, যেগুলোকে ধরে 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 কেস টু কেস আমাদের এগুলোকে রিফান্ড করা দরকার।
প্রচুর টাকা করে নিয়েছে এক শ্রেণীর মানুষ, এদের বাড়িতে রেড করা দরকার। আমি কিরকম টাকা? মুখ্যমন্ত্রী বলছিলেন বীরভূমে, আমি ধ্রুবদার কাছেও যাব, মুখ্যমন্ত্রী বলছিলেন 27-28 লাখ টাকা রাজস্ব উঠতো বীরভূমের বিভিন্ন এই বালিখাদান এলাকা থেকে, এখন 2 কোটি 3 কোটি টাকা করে উঠছে। আপনাদের চাকদায় তৃণমূল কংগ্রেস কি এমন করেছে যার জন্য আপনার মনে হচ্ছে প্রচুর টাকা করে নিয়েছে? একটু বলুন না, আমরাও শুনি একটু। দেখুন, এখানে তৃণমূল মেনলি যেটা করেছে, ওরা মাটির টাকা করেছে, জুয়ায় করেছে, গাঁজায় করেছে, সাট্টায় করেছে, এক একটা জায়গায় লিজ দিয়ে সেখান থেকে প্রতিদিন 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা করে তুলেছে, থানাকে দিয়েছে, নিচের টাকা ওপরে গেছে, তৃণমূল ভবনে গেছে, এইভাবে টাকা ওপরে চলে গেছে। 75-25-এর গল্প এখান থেকে বেরিয়ে এসেছে। হিউজ পরিমাণ টাকা তোলা হয়েছে, মাটি মাফিয়া, আমাদের বাংলার মাটি মাফিয়া পড়ে গেছে। আচ্ছা বঙ্কিতা, একবার একটু আমি থামাচ্ছি। পাপিয়াদি বলছে এরকম কিন্তু সিনেমাতেও হয়েছে। সিনেমাতেও হয়েছে, যাত্রায় হয়েছে। যাত্রায় প্রত্যেককে 5 লাখ টাকা 2 লাখ টাকা দিতে হয়েছে কমিশন। আর সিনেমাতে তো প্রত্যেকটা টেকনিশিয়ানদের কাছ থেকে কারো থেকে 2%, কারো থেকে 5%, তারা বেচারারা কম টাকা পায়, তো দিতেই হবে, ওই টাকাগুলো দিতেই হবে। এবং এই যে এতগুলো আজকে যারা বলছে ছোট বাচ্চার জন্য, তারা কিন্তু সবাইকে চেনেন। আজ অব্দি আমাদের বেঙ্গলে এই 15-16 বছর ধরে কোনো বাইরের স্টেটের কোনো প্রোডাকশন আসতে ঢোকানো হয়নি, ঢুকতে দেয়নি। আজকে এই কালকে দৃশ্যম 3 এর এখানে প্রিমিয়ার ছিল। প্রথম দিন ওরা 35 কোটি টাকা রোজগার করেছে, 35 crores। তার মানে 1 মাস যদি ছবিটা দেখানো হবে, তাহলে তুমি ভাবো কত, মানে সকালের মধ্যে 35 কোটি টাকা বিক্রি হয়েছে অল ওভার ইন্ডিয়া। এটা তো আমাদের বাংলাতেও হওয়া উচিত, মানে আমাদের বাংলাতে কেন 1 কোটি 2 কোটি টাকার ব্যবসার উপরে আমরা করতে পারবো? এবং এরা আমাদের বাংলায় আসতে চেয়েছে, বা অন্যান্য আমাদের বাংলায় আসতে চেয়েছে, বাঙালি টেকনিশিয়ানদের সাথে, বাঙালি আর্টিস্টদের সাথে কাজ করতে চেয়েছে, ওদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আমি বলেছি তোমরা আসবে, এবার থেকে ওপেন মার্কেট, তোমরা নিশ্চয়ই আসবে না। বহুত কন্ডিশনস, কোনো কন্ডিশনসই সেরকম থাকবে না। আমাদের ছেলেমেয়েরা একটু কাজ করবে, ব্যাস, দ্যাটস ইট। ওরা কাজ শিখবে। এত বড় প্রোডাকশন জোসেফের, কি চমৎকার যে কাজ করেছে, চিন্তা করা যায় না। ছবিটা আবার, এই ছবিটাও সুপার ডুপার হিট হবে। এরকম ছাওয়া যারা করেছেন তারাও আমার সাথে যোগাযোগ করেছেন, সবাই আমার সাথে যোগাযোগ করছে, যেহেতু আমি টালিগঞ্জের বিধায়িকা এবং অ্যাক্টর। কাউকে আমি চিনিও। এতদিন আমি বহু বলেছি বাইরের স্টেটকে আনো, রেভিনিউ কালেকশন হবে। তা না করে ওরা কি করেছে, প্রাইম টাইমে আমাদের সাংসদদের ছবি রিলিজ করেছে। ধুরন্ধরদের সঙ্গে ওরা পারবে? ধুরন্ধরদের সাথে ধুরন্ধরের মতো সিনেমা হতে হবে, যেটা এইখানে হবে। বিকজ আমাদের এই বেঙ্গলে এত জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি আছে, এত সুন্দর সুন্দর। তুমি যে এই যে মেসিকে আনার কথা বলেছো 1 মাস ধরে, এটা কিন্তু প্রচুর লোকজন হাসাহাসি করছে। আমি জানি এটা 1 মাস ধরে মেসিকে কি করে আনবে? থাকবে আমার বাড়িতে, আমার টালিগঞ্জে বাড়ি, আমার বিধায়ক বসে আছেন এই মুহূর্তে, পাপিয়া অধিকারী। আমি বলবো যে মেসিকে আমাকে একবার, কারণ কি যে অবস্থা হয়েছিল না, এখন ঘটনাটা হয়েছে, আমি ছেলেদের বলেছি মেসিকে আনবো, আমার বলছে মেসিকে আবার আনার চেষ্টা করব, মেসিকে আনবো। মেসি 1 মাস না, 1 দিনের জন্য, 2 দিনের জন্য, 3 দিনের জন্য এসে আমাদের ফুটবলারদের দেখুক, এবং আমাদের বাচ্চাদের যারা মেসি প্রেমী তাদের পায়ে, তাদের মাথায় বলটা ছুড়ুক ওই মাঠে থেকে। ওইটি আমি চাই। আর যেটা 1 মাসের জন্য বলেছিলাম, সেটা লাইক আ মাদার টু দ্য চিলড্রেন। আমি বলেছিলাম মেসিকে তোমরা আটকে রেখে দাও, এখানে মেসিকে আটকে রাখো, মেসির থেকে ফুটবল শেখো। হয়তো আমাদের মধ্যেও আরেকটা মেসি হয়তো হতে পারে, কিন্তু মেসিকে আনতে হবে। সে 1 দিনের জন্য হোক, 1 মাসের জন্য হোক, কয়েক সেকেন্ডের জন্য হোক, মেসি করে চোখ ভরে দেখবে। এবং দ্যাট ইজ আ প্রমিস ফ্রম টালিগঞ্জ বিধায়ক। আমি আনাবো যেভাবে হোক। আমি নিশীথ প্রামাণিককেও বলেছি, মেসিকে আনা যাবে গো? বলে নিশ্চয়ই আনা যাবে, ও তো ভীষণ সুইট ছেলে, নিশ্চয়ই, ও তো ক্রীড়ামন্ত্রী হয়েছে, নিশ্চয়ই আনা যাবে দিদি। সো আমি সবাইকে বলছি মেসিকে আমরা আনবই। তো এবার কতদিনের জন্য সেটা বলতে পারবো না। বেশ বেশ। ধ্রুবদা এই মুহূর্তে রয়েছেন, ধ্রুব সাহা। ধ্রুবদা, আমি আপনার কাছে যাওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটা রাজস্ব নিয়ে হিসেব দিয়েছিলেন, সেটা খুব ভাইরাল হয়েছে। সেটা আমি একবার শোনাতে চাই দর্শককে, এবং তারপর আপনার কাছে আসবো, শুনি। সরকারি রাজস্ব আসছে না লিকেজ হয়ে যাচ্ছে? একটা শুধু বীরভূমের পাথরে 30 লাখ টাকা ডেইলি রেভিনিউ থেকে 2 কোটি 30 লাখ হয়ে গেছে।
এটা 5 কোটি যাবে। ওখানে রেভিনিউ লিকেজ ছিল ডেলি 5 কোটি, মাসে 150 কোটি, বছরে 1800 কোটি। কি টাইপের রেভিনিউ লিকেজ হয়েছে এটা একটা এক্সাম্পল, এটা সব জায়গায় আছে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে, বালিতে তো ভয়ঙ্কর। ধ্রুবদা, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে রাজস্ব ক্ষতি কি পরিমাণ হতো তৃণমূলের আমলে তার হিসেব এখন পাওয়া যাচ্ছে। 35 লাখ 40 লাখ মাত্র রাজস্ব উঠতো এই বালি খাদান, কয়লা খাদান, পাথর খাদান থেকে। এখন দিনে নাকি 3 কোটি টাকার রাজস্ব আয় করছে রাজ্য সরকার। 3 কোটি টাকা, মানে এই রকম ভাবে আমাদের আমাদের যে খনিজ পদার্থ, আমাদের মাটি এভাবে বিক্রি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দেখুন, তৃণমূল কংগ্রেসের বদান্যতায় পশ্চিমবাংলা আজকে ভিখারি হয়েছে এবং একটা গরিব থেকে গরিবতর হয়েছে। আজকে আমাদের ভাবতে অবাক লাগছে যে পশ্চিমবাংলার বুকে 8,15,000 কোটি টাকা লোন, একজন শিশু সেও প্রায় লক্ষাধিক টাকা লোন নিয়ে জন্মগ্রহণ করছে, আর এটা তৃণমূল কংগ্রেসের বদান্যতায় হয়েছে। আজকে গত পরশু দিনের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী 2,85,00,000 টাকা শুধু পাথরের ডিসিআর থেকেই বীরভূম থেকে জমা পড়েছে পশ্চিমবাংলার রাজস্ব খাত। এরপরে বালি আছে, এরপরে কয়লা আছে, এরপরে বীরভূম একটা পর্যটনের অন্যতম ক্ষেত্র। আমি যে রামপুরহাট থেকে আপনাদের বিধায়ক হয়েছি, সেই রামপুরহাট তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট পরিষদ এই মুহূর্তে যখন আপনাদের রেকর্ডিং চলছে এটা, তখন ভিজিল্যান্স এসছে, তদন্ত শুরু হয়েছে। এখানে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে প্রত্যেক মাসে। আপনি বলছেন তারাপীঠ মন্দির এবং তারাপীঠ শহরের যে ডেভেলপমেন্ট কর্পোরেশন, সেখানেও কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। প্রতিদিন কোটি কোটি টাকা দুর্নীতি হয় এখানে। এখান থেকে যেভাবে বাড়ি তৈরি করার নাম করে একটা মানে ট্যাক্স নেওয়া হয়, যদি কারো কাছে 100 টাকা ট্যাক্স নেওয়া হয়, এক্সট্রা 200 টাকা ট্যাক্স নেওয়া হয় ঘুষ। সেটা কালো টাকা, সেটা অনলাইন নয়, কোনো রসিদ নয়, কিন্তু তৃণমূলের নেতাদেরকে সন্তুষ্ট করার জন্য দিতে হয়। সর্বত্র দুর্নীতি। এখানে বীরভূমে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে, বিশ্বভারতী, রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করা, সেখানেও একটা দুর্নীতি, সর্বত্র দুর্নীতি। এই দুর্নীতিকে কেন্দ্র করে বাংলার মানুষ আজকে মুক্তি চেয়েছিল, বাংলার মানুষ আজকে বেকার যুবক কাজ চেয়েছিল। আজকে বেকার যুবককে কাজ দিতে পারেনি এই কারণেই যে 75 ভাগ কালীঘাটে পাঠাতে হয়েছে, আর 25 ভাগ এখানে এলোমেলো লুটে পুটে খাও, আর বাকি কোনো কিছু জমা দেওয়ারই দরকার নাই, জমায় পড়েনি রাজকোষে। আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, শুধুমাত্র বীরভূম থেকে প্রতি মাসে 500 কোটি টাকা রেভিনিউ জমা হতে পারে। এই রেভিনিউ তৃণমূলের কাছে গেছে প্রতি মাসে। সমস্ত দুর্নীতি আছে ধ্রুবদা, প্রতি মাসে না প্রতি বছরে বলছেন? প্রতি মাসে 500 কোটি টাকার রেভিনিউ শুধুমাত্র বীরভূম থেকে? হিসেবটা দিন। বীরভূম থেকে আসতে পারে একদম। পশ্চিমবাংলার যে সমস্ত জেলাগুলো আছে সব থেকে মানে মা ধরতি মা সমস্ত কিছু দিয়েছে বীরভূমকে। কি দেয়নি? কয়লা দিয়েছে, পাথর দিয়েছে, বালি দিয়েছে, আর সব পর্যটন মা তারা, সে মা তারা নিজে এখানে এসে বসেছেন। 5খানা শক্তিপীঠ, 1খানা সিদ্ধপীঠ এই বীরভূম। এখান থেকে যদি শুধু ট্যুরিজমের মাধ্যমে এখান থেকে 150 কোটি টাকা আসতে পারে, সেখানে প্ল্যানিং নাই, কোনো পরিকল্পনা নাই, কোনো ধরনের মানে রাস্তা নাই যেখানে বেকার যুবকের কর্মসংস্থান হবে, যেখানে অনেক লোকেদের সংসার চলবে, প্রতিপালিত হবে, সেরকম ধরনের কোনো চিন্তা ভাবনা নাই। শুধু একটাই চিন্তা তারা ছিল, হাউ টু আর্ন, কিভাবে রোজগার করা যাবে। না, আরেকটা জিনিসও ধ্রুবদা, এটা আমি অদ্ভুতভাবে দেখেছি। এই যে হাসন বিধানসভা বা রামপুরহাট বিধানসভা, সিউড়ি বা বোলপুর বিধানসভা, এই এলাকাগুলোতে আপনি যে ট্যুরিজমের কথা বলছি, আমি তো বলবো যে কালচারাল ট্যুরিজম যোগী আদিত্যনাথ যেটা উত্তরপ্রদেশে শুরু করেছেন। আজকে অযোধ্যার মতন একটি ছোট্ট শহরে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যায়, আর বজ্রযানী তান্ত্রিকদের দেশ যেটা ছিল, সেই বীরভূম, বীরের দেশ, যেখানে তন্ত্র সাধনা থেকে, যেখানে শক্তি সাধনা থেকে এত কিছু হয়েছে, সারা পৃথিবীর এত আকর্ষণ। কামাখ্যা মন্দিরে যেভাবে মানুষজন যান, আমি তো জানি না তারাপীঠ মন্দির বা নলেটেশ্বরী মন্দির বা এই চারপাশের যে জায়গাগুলো যেটা শক্তির আরাধনা হয়, মায়ের আরাধনা হয়, সেটা নিয়ে কেন গ্লোবাল ট্যুরিজম আপনারা করতে পারবেন না? এটা তো ইমিডিয়েট করা উচিত। আমরা তো নিশ্চিতভাবে পারবো। আমাদের সরকার, শুভেন্দু অধিকারী সরকার সেটা করবে, আর করার জন্য দায়িত্ববদ্ধ আমাদের সরকার। বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ, আপনারা নিশ্চিতভাবে অবাক হবেন, এই গত কিছু মানে কয়েক বছর ধরে
যে পশ্চিমবাংলার মানুষ তারাপুর পিঠ তারা মা তারা বিমুখ হয়ে গেছে। কারণ এখানে আসলে একটা শ্রেণীর পূজারী যেভাবে অত্যাচার করেছে শাসক দলের ছায়ায় থেকে মানুষকে মানে শারীরিক হেনস্থা করেছে, মানুষ নির্ভয়ে এখানে আসতে পারে, এটা ভয়ের বাতাবরণ ছিল। সেই জায়গা থেকে মানুষ আজকে ভয়মুক্ত হবে। এবং এখানে বীরভূমের নন্দকেশ্বরী মন্দির বলুন, মা ফুল্লরার মন্দির বলুন, কঙ্কালীতলায় বলুন, কিংবা বক্রেশ্বরে বলুন, এই যে একটা সুন্দর একটা জায়গা আছে মামা দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়, কত সুন্দর সুন্দর মানে একটু ট্যুরিজম ইকো ট্যুরিজমের জায়গা আছে, সেই জায়গায় মানুষ যাবে। এবং সব জায়গায় ধরিত্রী মা পশ্চিম বাংলার সমস্ত জেলার থেকে সব থেকে বেশি উজাড় করে বীরভূমকে দিয়েছে। সেই বীরভূম থেকে এই ধরনের শুধুমাত্র মুড়ি টিনে করে টিন ভর্তি টাকা গেছে কালীঘাটে, কারো উন্নয়ন হয়নি, পিসির ভাইপোর উন্নয়ন ঘটেছে। না, আমি খুব ইন্টারেস্টিং একটা জায়গায় চলে আসছে এই জবাব চায় বাংলাটা। আপনি বলছেন মুড়ির টিন করে অ্যাম্বুলেন্স করে, এগুলো সত্যি? তার মানে সত্যি বীরভূম থেকে মুড়ির টিন অ্যাম্বুলেন্স করে এই শান্তনু সিনহা বিশ্বাসরা জায়গাতে জায়গাতে কর্ডন করে এরমভাবে পাঠিয়ে দিত টাকাগুলো কলকাতা শহরে? এটা তো সর্বজন বিদিত। এটা নিয়ে আপনাদের চ্যানেলে শুধু নয়, আরো মিনমিনে অনেক চ্যানেল আছে, তারা বলবো না বলতে গিয়েও বাধ্য হয়েছে বলতে, কারণ বাংলার মানুষের মনের কথা তাদেরকে তাদের ব্যবসা তাদের চ্যানেল চালাতে গিয়েও আলোচনা করতে হয়েছে। আর সেই চ্যানেলগুলো বলতে হয়েছে যে মুড়ির টিনে করে বীরভূমের শান্তিনিকেতন থেকে শান্তিনিকেতন পর্যন্ত, কালীঘাটের শান্তিনিকেতন পর্যন্ত একটা কিছু যেত। কি যেত আপনারাও জানেন, আমরাও জানি, পশ্চিমবাংলার মানুষ জানে। কিন্তু মানুষ এটার থেকে মুক্তি চেয়েছিল যে রাজকোষে অর্থ জমা পড়ুক, বেকার যুবকের কর্মসংস্থান হোক, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা হোক, উন্নত শিক্ষা ব্যবস্থা হোক, এবং বেকার যুবক কাজ পা, এই মানুষ তাই চেয়েছিল। তাই মানুষ সমস্ত আশা আর ভারতীয় জনতা পার্টির প্রতি রেখেছে, শুভেন্দু অধিকারী সরকারের প্রতি রেখেছে। আমাদের সরকার সেই আশা মানুষের পূরণ করবে। আজকে যে কথা আমরা বলেছি, আমরা যেটা বলেছি সেটা করে দেখাচ্ছি। আগামী 1 তারিখ থেকে আর অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মায়েদের ঘরে ঘরে 3,000 টাকা করে পৌঁছাবে। আরো অনেক কর্মসূচি, স্বাস্থ্য ব্যবস্থা, আপনাদের বীরভূম জেলাতে সেখানেও তো জেহাদিদের প্রভাব পড়েছিল, মৌলবাদীদের প্রভাব পড়েছিল। আমরা তো বীরভূম, বর্ধমান বা বাঁকুড়ার আশেপাশে খাগড়াগড় দেখেছি, শিমুলিয়া মাদ্রাসা দেখেছি, আমরা দেখেছি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে মারার প্লটিংটা হয়েছিল আপনাদের বীরভূম জেলায়। এগুলো তো আছে, এনআইএ এর নজর তো রয়েছে। ময়ূকদা বীরভূম বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে। কিভাবে প্রত্যেক দিন কিভাবে বিস্ফোরক বোঝাই গাড়ি আপনারা দেখিয়েছেন আপনাদের চ্যানেলের মাধ্যমে। এবং আপনারা নিশ্চিতভাবে জানেন যে এখানে জামাতের গোষ্ঠীর এই যে মুরারইয়ের পাইকর থেকে যে ইন্টারন্যাশনাল জঙ্গিরা ধরা পড়ছে, এবং এই বীরভূম জেলাতে নানুর থেকে আরম্ভ করে মুরারই সর্বত্র জামাতদের একটা বড় গোষ্ঠী আছে, এবং এই জামাতদের সঙ্গে তৃণমূলের যোগ আছে। আপনাকে শুধু একটা জায়গায় উদাহরণ দেবো, জিহাদিদের যে এখানে দাবদাপানি চলছে, এই দাবদাপানিতে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় কাজের সময় যখন দেখা যাচ্ছে যে রামপুরহাট মেডিকেল কলেজ হসপিটালে যদি 500 জন কাজের লোক লাগানো হয়েছে, একটা বিশেষ শ্রেণীর মানুষকে কাজ দেওয়া হয়েছে। শুধু রামপুরহাট বিধানসভাতে 72% সনাতনীরা বাস করে, কিন্তু সরকারি কাজের সুযোগ সুবিধা কারা পায়? একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ, যারা মমতা ব্যানার্জির কথাই দুধেল গায়। তারা বিভিন্ন একটা সুপারভাইজার, আমি মেডিকেল কলেজে গেছিলাম, আগামীকালকেও যাব, যে মেডিকেল কলেজে যে লিস্ট দেখা হচ্ছে, যখন সুপারভাইজার কারা আছে বিভিন্ন দপ্তরের, সব একটা বিশেষ সম্প্রদায়ের লোক। তারা এই রামপুরহাটে এলাকার নয়, বাইরে থেকে এনে তাদেরকে ঢোকানো হয়েছে। কেন হয়েছে? শুধুমাত্র দুধেল গায়ে দুধ খায় বলে দিদি চাট খাবে আর দিদির ভাইপো টাকা খাবে। আর আমরা রামপুরহাট, নলাটি, হাসন, মুরারই এবং মৌরেশ্বর এই এলাকায় যে সাব ডিভিশন, এই সাব ডিভিশনের লোক কোনো সুযোগ সুবিধা পায়নি। শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য বারুদের স্তূপের উপরে ঠেলে দেওয়া হয়েছে আমাদেরকে। প্রত্যেকদিন বম উদ্ধার হয়েছে, বন্দুক উদ্ধার হয়েছে। আপনারা দেখবেন যে ঝাড়খণ্ডের বর্ডার থেকে যখন মমতা ব্যানার্জি এখানে বলে গেলেন যে পিস্তল উদ্ধার করতে হবে, বোম উদ্ধার করতে হবে, পরের দিন পুলিশ সক্রিয় হলো, পিস্তল পাওয়া গেল। পিস্তল কার কাছে পাওয়া গেল? তৃণমূলের বুথ সভাপতির ভাই পিস্তল নিয়ে ধরা পড়ছে ঝাড়খণ্ড বর্ডার থেকে। বম মারা যাচ্ছে, বম মারছে কে? তৃণমূল। বম খাচ্ছে কে? তৃণমূল। গ্রেপ্তার হচ্ছে কে? তৃণমূল। আর দোষ যখন দেওয়া হচ্ছে তখন বিজেপি এরকম করছে বলছে।
এই পরিবেশ থেকে বাংলার মানুষ মুক্তি চেয়েছিল, বীরভূমের মানুষ মুক্তি চেয়েছিল, এবং বীরভূম বোমা মুক্ত, বারুদ মুক্ত, জিহাদি সন্ত্রাস মুক্ত বীরভূম হবে, এবং একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ, শান্তির পরিবেশ এখানে তৈরি হবে। সেটার দিকে আমরা নজর দিচ্ছি এবং আমাদের সরকার সেই কাজ করার জন্য এগিয়ে যাচ্ছে। ঠিক ঠিক ঠিক। পাপিয়া দিও বলছিলেন যে এই উন্নয়নের ক্ষেত্রে বা ফিল্মের ক্ষেত্রে, সফট পাওয়ারের ক্ষেত্রে, দেখুন বীরভূমের বিধায়ক বসে রয়েছেন পাপিয়াদি, বীরভূম যে পরিমাণ কয়লা, বালি, পাথর, ইট এই সমস্ত কিছুর যে রেভিনিউ দিতে পারে সেটা অবশ্যই টালিগঞ্জ পারবে না দিতে, কিন্তু টালিগঞ্জের সফট পাওয়ার রয়েছে, টালিগঞ্জের ইন্ডাস্ট্রি রয়েছে, টালিগঞ্জের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের কাজ হতে পারে, আপনি যাত্রা যে নিজে যাত্রার দুনিয়ার মানুষ সেখানে ডেভেলপমেন্ট হতে পারে, এগুলোতেও তো কাটমানি জড়িয়ে একদম শেষ করে দিয়েছে ইন্ডাস্ট্রিটাকে। যাত্রার লোকেদের আমি যাকে হারিয়েছি সে বলেছে তোমরা শ্মশানের পেতনি, তোমরা শ্মশানের রাক্ষস, কে যে আসল রাক্ষস কে জানে, এইরকম করে তাদের অপমান করা হয়েছে এবং তাদের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে, লক্ষ লক্ষ টাকা কাটমানি নিয়েছে এত বছরে। আর এই যে মহুয়া বা সায়নীরা যে সমস্ত ডায়লগ বলেছিলেন, সেই ডায়লগ নিয়ে যখন তারা কাজ করতে গেছে তাদেরকে চরম অপমান করা হয়েছে। আমি বলছি যে এখন যারা বিজেপির কাছাকাছি আসতে চাইছে তারা কিন্তু সেই সমস্ত অদ্ভুত অদ্ভুত অশ্রাব্য কথার কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি। তো যেটা বলছিলাম রেভিনিউ, এখন যদি সাউথ ইন্ডিয়া আমাদের এখানে, আমাদের এই সাংঘাতিক জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটির জন্য আমাদের এখানে পুরো ছবি শুটিং করে, কি ভয়ানক পরিমাণ রেভিনিউ আসতে পারে কারণ মানে কলকাতা, আমি তো বীরভূমে যে পরিমাণ লোকেশন আছে, আপনি এখানে সিনেমার জগতের মানুষ বসে রয়েছেন, আপনাদের সরকার এই মুহূর্তে যদি একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা সেটা যদি এখন বীরভূমে শুটিং করতে আসে 3 থেকে 4 ঘন্টা, সেখানে ধ্রুব সাহারা সব হেল্প করে দেবেন, তারপরেও আসছে না কেন? না কারণ তাদেরকে আটকানো হয়েছে। আমি দরজা খুলে দিয়েছি। আরে দাদা, শান্তিনিকেতনে শুটিং করতে গেলে কাটমানি চাইতো। এক্স্যাক্টলি। সাউথ ইন্ডিয়ান সিনেমা, বিদেশি সিনেমা আসলে এখন কেউ কোনো কাটমানি চাইবে না, এখন নির্ভয়ে মানুষ শুটিং করবে, যাদের যোগ্যতা আছে তারা শুটিং এর জন্য চান্স পাবে, এবং যাদের ক্যাপাবিলিটি আছে, যারা কিছু করে দেখাতে পারবে, যারা করে দেখানোর সুযোগ পাবে, তার জন্য তাদেরকে কোনো রকম উপরে ওখান দিতে হবে না, তার জন্য কারো কাছে মাথাও নোয়াতে হবে না। যারা কাজ করে তাদেরকে আপনারা, আমাদের সরকার মাত্র 1 মাস এখনো হয়নি, একটু সময় দিন। দেখুন, বীরভূমের মানুষের সঙ্গে সঙ্গে বাংলারও মানুষ অনুভব করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে 24 ঘন্টার মধ্যে প্রায় 19-20 ঘন্টা উনি পরিশ্রম করছেন, এই পরিশ্রমের ফল বাংলার মানুষ পাবে। আমরা ওনার সঙ্গে পায়ে পা মিলিয়ে তাল দিয়ে সেই পরিশ্রম করে আমরা কিছু করে দেখাবো, বাংলাকে সোনার বাংলা তৈরি করবো। আমরা যদি তাদের, আমি অলরেডি বলেছি যে ইয়োর মার্কেট ইজ ওপেন, ইউ জাস্ট কাম এন্ড ওয়ার্ক হিয়ার। তো ওরা আসছে, ওরা কাজ করছে, আমরা দরজা খুলে দিয়েছি। বহু বড় বড় প্রোডাকশন হাউসের সাথে আমার কথা হয়ে গেছে, এই দৃশ্যমের টিমের সাথে আমার কথা হয়ে গেছে, ওরা পরের ছবি এখানে করবেন, পরের মাস থেকে ওরা অন্য একটা প্রোডাকশনের জন্য আসছে। আমাদের এখানে লোকেরা কাজ পাবে, আমাদের এখানে লোকেরা আরও অনেক নতুন নতুন কিছু শিখবে। এখন সাউথ ইন্ডিয়ার সারা ইন্ডিয়াকে রেইন করছে, ওরা রাজত্ব চালাচ্ছে। তাই ওরা যদি আমাদের বেঙ্গলে আসে, এই বেঙ্গলের চমৎকার জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি, এই ভূগোলটা যদি ওরা পায়, ওরা বারবার আসবে, কত রেভিনিউ বাড়বে। 1-2 নয়, পরপর আসছে। এবং তাদেরকে যদি আমরা ঠিক করে ডিল করতে পারি, এই রাক্ষসরা বিদায় হয়েছে। ঠিক ঠিক ঠিক। একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হবে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।